বাঙালিদের ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই একটাই নাম সবার প্রথমে মাথায় আসে। ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, এটা দার্জিলিংয়ের কথাই বলছি। খুবই কম খরচের মধ্যে ফুল ফ্যামিলি মিলে খুব ভালো মতো ঘুরে আসা যায় এই দার্জিলিং থেকে। দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। কেন বলা হয় সেটা আপনারাও জানেন। মনমুগ্ধ করা পরিবেশ, কুয়াশার পেছনে লুকিয়ে থাকা পাহাড়, এত সুন্দর ওয়েদার, যার কারণে ওখানে গেলে মনটা একদম ভরে ওঠে। ইউটিউবে অনেক ভিডিওই পেয়ে যাবেন যে দার্জিলিং কিভাবে গেলে সুবিধা হবে, এবং এটা আমি আর বলছি না কোন ট্রেনে গেলে সুবিধা হবে কি অসুবিধা হবে, কারণ সেটা আপনারাই দেখে নেবেন। আমরা কোন ট্রেনে গেছিলাম বা কিভাবে গেছিলাম সেটা বলবো। আমরা দুর্গাপুর থেকে এনজেপি যাচ্ছি। প্রথমে দুর্গাপুর থেকে আমরা এক্সপ্রেস ট্রেন নিয়ে বর্ধমান গেছিলাম। বর্ধমান থেকে আমাদের শতাব্দী এক্সপ্রেস ছিল। শতাব্দী এক্সপ্রেসে করে আমরা এনজেপিতে নামবো। আমরা প্রথমে ভাবিনি যে ভিডিও বা ব্লগ বানাবো, যার কারণে এইসব ভিডিওগুলো আমরা করিনি, ট্রেনের ভিডিও বা কিভাবে যাচ্ছি সেই ভিডিওগুলো। কারণ আমরা ওখানে দার্জিলিং ঘুরতেই প্রথমে যাইনি। আমরা গেছিলাম, এখানে আমার হাজব্যান্ডের স্ট্রেংথ লিফটিং কম্পিটিশান ছিল শিলিগুড়িতে, সেখানেই গেছিলাম। সেখান থেকে ভেবেছি যে একটু দার্জিলিং ঘুরে আসি, সেই কারণে কিন্তু আমরা ভিডিওটা জাস্ট হালকাভাবে বানিয়েছি। দার্জিলিং যাওয়ার প্রথম দিন কিভাবে আমরা গেছিলাম, এনজিপি থেকে আমরা টোটো করে চলে গেছিলাম তেনজিং নর্গের বাস স্ট্যান্ডের পেছন দিক দিয়ে আমাদেরকে ঢুকিয়েছিল টোটো। কোনো জায়গায় ঘুরতে গেলে হোটেল বুক করা সবথেকে বড় একটা ঝামেলা। ওখানে গিয়ে খুঁজে বুক করাটা খুবই প্রবলেমেটিক। আমরা কিভাবে হোটেল বুক করব সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, একদমই স্কিপ করবেন না, তাহলেই কিন্তু পুরোটা বুঝতে পারবেন। এখান থেকে আপনারা হোটেল বুক করে, এবং ঘোরার প্যাকেজও আছে এখানে, সেটাও বুক করে নিতে পারেন। আমরা এখান থেকেই কিন্তু বুক করেছিলাম। এটা আপনারা কোথায় কিভাবে যাবেন সেটাই বলবো। এটা হলো তেনজিং নর্গের যে বাস স্ট্যান্ড আছে তার পেছন দিকে অনেকগুলো কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস আছে, সেখানেই কিন্তু আপনারা হোটেল বুকিং করে নিতে পারবেন। এবং এটাতে সুবিধা হলো কি, দার্জিলিং গিয়ে হোটেল আপনাদেরকে খুঁজতে হবে না, এবং রেটটা কিন্তু সব জায়গাতেই সমান, এখানেও কিন্তু সমান, একটু আপনারা বার্গেনিং করে নেবেন। হোটেলটার নাম হচ্ছে হোটেল মেফেয়ার। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখান থেকে বুক করলে রেটটা বেশি লাগবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ আমরা পুরো ইউটিউব খুঁজেছি, সব জায়গাতেই কিন্তু দেখেছি। ইউটিউবে যাওয়ার আগে আমরা অনেক ইউটিউব ঘেটেছি, সব জায়গাতে কিন্তু রেটটা সমান। এক এক সময় এক এক রকম একটু বাড়ে কমে সিজন হিসাবে, কিন্তু রেটটা পুরো সমান। আপনি যদি ওখানে গিয়েও হোটেল বুক করবেন তো একই রেটই পাবেন, একটু বার্গেনিং করে নিতে হবে, কম বেশি একটুও হবে। এখান থেকে আপনারা গাড়িও বুক করে নিতে পারেন ঘোরার জন্যে, সমস্ত রকম কিন্তু ফেসিলিটি এখানে আছে। আর রুম ভাড়া হলো, আপনারা যদি ফুডিং নিয়ে করতে চান তাহলে মাথা পিছু 1000 টাকা করে পড়বে। আর যদি আপনারা লাঞ্চ ডিনার এগুলো যদি না নেন তাহলে কিন্তু ওই 750 থেকে 800 টাকা করে মাথা পিছু পড়বে। অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়িতে 2 দিন ছিলাম, তো ওখানে আমরা হোটেল ম্যানেজারে বা যারা চেনা পরিচিত ছিল জিজ্ঞাসা করলাম যে কীভাবে গেলে বেশি ভালো হবে দার্জিলিং। তো ওরা বলেছিল, সাজেস্ট করেছিল যে আপনারা বাসে যান, বাসে গেলে বেশি ভালো হয় এবং ভাড়াটাও কিন্তু কম পড়বে। বাট আমরা শেয়ার গাড়িটাই প্রেফার করলাম, শেয়ার গাড়িতে করেই আমরা গেলাম। শেয়ার গাড়িতে মাথা পিছু 250 টাকা করে নেবে। আর যদি আপনারা ছোট গাড়ি রিজার্ভ করেন তাহলে 2,500 থেকে 3,000 টাকা নেবে। আর যদি একটু বড় গাড়ি রিজার্ভ করেন তাহলে 3,500 থেকে 4,000 টাকা মতো নেবে। সো আপনারা যদি কম খরচে দার্জিলিং যেতে চান তাহলে কিন্তু শেয়ার গাড়িটাই যাওয়াটা বেটার হবে। আর এখানে আমি একটা ইনফরমেশন দেবো, যদি আপনারা শেয়ার গাড়ি করেন তাহলে পেছনের যে সিটগুলো থাকে সেটার কিন্তু রেটটা একটু কম হয় যদি বার্গেনিং করেন। যদি বার্গেনিং না করেন তাহলে কিন্তু ওই জনপ্রতি যেভাবে নেয় 250 থেকে 300 টাকা সিজন হিসাবে, কিন্তু যদি আপনারা বার্গেনিং করেন তাহলে কিন্তু একটু কমবে। কারণ পিছন সিটে চট করে কেউ বসতে চায় না। মাঝখানের এবং সামনের সিটগুলো কিন্তু একই ভাড়া, কিন্তু পেছন সিটের কিন্তু একটু কম ভাড়া হবে যদি আপনি বার্গেনিং করে নিতে পারেন। গাড়ি থেকে নেমেই হোটেল রুমে গিয়ে ব্যাগপত্র রেখেই চলে এসেছিলাম খেতে একটা বাঙালি হোটেলে প্রথমেই চলে এলাম খেতে, কারণ খুব খিদে পেয়েছিল। সকাল থেকে সেরকমভাবে কিচ্ছু খাওয়া হয়নি আমাদের। আর যেই গাড়িতে আমরা এসেছিলাম সেই গাড়ি কিন্তু কোথাও দাঁড়ায়নি, একবারে ডাইরেক্ট হোটেলের কাছে নামিয়ে দিয়েছিল। সো আমরা একটা বাঙালি হোটেলেই প্রথমে খেয়ে নেব। প্রত্যেকটা হোটেলের জানলা দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায়। যাই হোক, আমরা লাঞ্চে যা নিয়েছিলাম। ফাইনালি আমাদের চলে এসেছে ভেজ থালি। কি আছে দেখি, এটা কিসের সবজি গো? সয়াবিন নাকি? বুঝতে পারছি না, মনে হচ্ছে সয়াবিনের সবজি, ডাল, এটা বরবটি ভাজা, আর ওটা কি আলু ভাজা নাকি? আলু ভাজা, পাঁপড়, রাইস, ব্যাস। আর এখানে কি ভাজি? আলু 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 আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর আচার, ব্যাস। সেম টু সেম। চলো তাহলে খাওয়া যাক। চলো খাওয়া যাক। ভেজ রান্না একদমই আমার হাজব্যান্ড পছন্দ করে না, কিন্তু আমরা এখন বাইরে
ভেজ রান্নাটাই বেশিরভাগ ক্ষেত্রে খেয়ে থাকি, ননভেজটা একদমই অ্যাভয়েড করছি। কারণ চিকেনের সাথে এখন দেখছি যা যা মানে মাংস মিশিয়ে মানুষকে খাইয়ে দিচ্ছে, বোঝা মুশকিল কিসের সঙ্গে কী খাইয়ে দেবে। এই জন্য আমরা একদমই এখন ননভেজটা বাইরে খাই না, খুব বড় রেস্টুরেন্ট ছাড়া নর্মালি খাই না। সো আমরা ওখানে গিয়ে ভেজই খেয়েছি যতদিন থেকেছি। সত্যি বলবো, খাওয়া দাওয়া এত জঘন্য ছিল যে কিছু বলার নেই। জাস্ট এখানে আচারটা ছিল বলে একটু খেতে পেয়েছিলাম, না হলে না সবজির কোনো টেস্ট ছিল, না ভাতের কোনো একটা যে স্বাদ, কোনো রকম কোনো কিছুর কোনো স্বাদ ছিল না। যাই হোক, কোনো মতে আচারটা ছিল বলে একটু ভালো করে খেয়ে নিয়েছিলাম। আর খুব খিদে পেয়েছিল বলে ওটাই খেতে হলো বাধ্য হয়ে। নামেই কিন্তু বাঙালি হোটেল, খাওয়া দাওয়ার কিন্তু কোনো স্বাদ নেই। দার্জিলিং গেলে হোপ গ্ল্যানারি যায় না এমন কোনো মানুষ নেই। এটা হলো অনেক পুরনো বেকারি শপ। লাঞ্চ করে হোটেল রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম সন্ধে পর্যন্ত, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম। এর জন্য সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ম্যাল রোড ঘুরবো বলে। তার জন্য প্রথমে চলে এলাম গ্ল্যানারিতে। সেখানে যাব না সেটা তো কখনোই হয় না। 100 বছরের পুরনো বেকারি শপ, নাম খুবই শুনেছিলাম এবং খাওয়ার নাকি খুব ভালো, মানে পেস্ট্রি কেক টেক নাকি খুবই টেস্টি হয় খেতে। যাই হোক, আমরা গিয়ে নিয়ে নিলাম কিছু পেস্ট্রি নিয়েছিলাম, কিন্তু সত্যি বলবো খেতে খুব ভালো ছিল বলবো না, মোটামুটি ছিল, খুব ভালো ছিল না। আর ওখানে যাওয়া মানেই হলো পয়সা খাওয়া। হ্যাঁ, ওখানে যে বেলকনি আছে তার ভিউটা খুব সুন্দর লাগে, ওখানে বসে যদি খাওয়া হয়। কিন্তু আমরা যেদিন গেছিলাম তখন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো, যার জন্য খুব ভালো আমরা ঘুরতেও পারিনি। তাও আমরা বেলকনিতেই বসেছিলাম, সেখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো। খুব ভালো কিন্তু টেস্ট ছিল না পেস্ট্রিগুলো। তো যাই হোক, ওখানে যারা যাচ্ছেন তো যে কোনো জিনিসের প্রচুর দাম, মানে ওখানে যাওয়া আর খাওয়া মানেই হলো পয়সা খাওয়া, আর কিচ্ছু না। কিন্তু হ্যাঁ, তাও সবসময় তো সবাই দার্জিলিং যেতে পারে না, সবসময় যাবে বা ঘুরতে যাবে বা খেতে যাচ্ছে সেটা তো ব্যাপার নয়। যাওয়া হচ্ছে একবার, হয়তো যাওয়া হলো, সেখানে গিয়ে ট্রাই করা যেতেই পারে। আমরা এই 3টে পেস্ট্রি নিয়েছিলাম, তার দামই 300 টাকার ওপরে ছিল। খাবার দাবার খুবই কস্টলি, কিন্তু খেতে খুব একটা ভালো না। আমাদের তো ভালো লাগেনি। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের ভালো লাগেনি বলে আপনাদেরও ভালো লাগবে না সেটা নয়, কিন্তু একবার অবশ্যই গিয়ে দেখতে পারেন। এখানে খেতে খেতে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে, টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা জায়গা। যেহেতু খুব বৃষ্টি পড়ছিল এই জন্য বেলকনি পুরো ফাঁকা ছিল, দেখুন একদম ফাঁকা। একটু বৃষ্টি আমাদের গায়েও ছিটে ছিটে পড়ছিল, যেহেতু ওপরটা পুরো ফাঁকা এই জন্যে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ সময় কাটিয়ে সুন্দর ভিউর সঙ্গে চলে এলাম আমরা বাইরে। আপনারাও যান, খান এবং সুন্দর সময় কাটান। ওখানে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। এইখানে কিছু আমি বলবো, দার্জিলিং গিয়ে অনেক সময় কি হয়, আমরা হোটেল খুঁজতে ব্যস্ত হয়ে যাই, ইউটিউব দেখে অনেক সময় কল করি। যারা প্রথম প্রথম দার্জিলিং যাচ্ছে তাদের কিন্তু খুবই অসুবিধা হয় যে কীভাবে হোটেল বুক করলে সুবিধা হবে। অনেক সময় আমরা ইউটিউব দেখে কল করে চেষ্টা করি বুক করার, কিন্তু অনেক সময় হয়, অনেক সময় হয় না বললেই বেশিরভাগ ক্ষেত্রে চলে। কারণ আমরাও সেই জিনিসটা করেছিলাম, ইউটিউব দেখে অনেক জায়গায় কল করেছিলাম, অনেক জায়গায় রিসিভ করেনি, অনেকে তো ফোন মানে আউট অফ রিচ, কোনো সময় কলিংও হয়নি। সো আমরা একটু টেনশনেই ছিলাম যে প্রথমবার যাচ্ছি, কী হবে না হবে, কীভাবে হোটেল বুক করব, কীভাবে কী করব। পুরো ভিডিওটা যদি আপনারা খুব ভালো করে দেখেন, কোথাও স্কিপ না করে, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না আপনাদের। হোপ গ্ল্যানারির ভেতরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাইরে চলে এলাম। প্রচুর বৃষ্টি পড়ছিল, সবাই দেখুন ছাতা নিয়েই যাচ্ছে, কিন্তু তাও দেখুন যেখানে সেলফি পয়েন্ট সেখানটা কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এই ভিড়ের মধ্যে ফটো তোলার তো কোনো মানেই হয় না। আমি তো কোনো রকম ফটো কিচ্ছু তুলিনি। তার অপোজিট সাইডে আছে টি জাংশন, সেখানে আমরা ঢুকে গেছিলাম। কারণ কি, আমার হাজব্যান্ডের চা এতই পছন্দ, দার্জিলিং গিয়ে যে চা খাবে না তা তো হতেই পারে না। সেখানে কিন্তু চায়ের দামটা অনেক কস্টলি ছিল, অনেক রকম ভ্যারাইটিস চা ছিল এবং কফিও ছিল ওখানে। আর জিৎ অর্ডার করলো মশালা চা, অর্ডার করেছিল প্রথমে 2টো, আর কেসারিয়া চায়ে অর্ডার করেছিল 2টো। তো আমি খুব একটা চা পছন্দ করি না, তাও চাটা খেলাম, খুব ভালো আমার লাগেনি, বাট জিতের খুব ভালো লেগেছে। কারণ চা খুব একটা পছন্দ করি না আমি, এই জন্য আমার কিন্তু ভালো লাগেনি অতটা। আর ওখানে কিন্তু আপনারা গিয়ে ট্রাই করতে পারেন, ভ্যারাইটিস চা আছে ওখানে। মালাই চাটা দাম নিয়েছিল 50 টাকা করে, আর কেসারিয়া চাটা কিন্তু 70 টাকা করে দাম নিয়েছিল। আর লিস্টটা আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। কেসারিয়া চাটা কিন্তু খেতে বেশি ভালো ছিল মালাই চাটার থেকে। এরপর আমাদের চা খাওয়া সেরে আমরা ম্যালের দিকে ঘুরতে চলে যাব। বৃষ্টি তো কন্টিনিউ করতেই ছিল, মানে একদমই থামেনি। এখানে একটা ইনফরমেশান দেবো আপনাদেরকে, দার্জিলিংয়ের ওয়েদারের কিন্তু কোনো ভরসা নেই, এখনই রোদ আবার এখনই বৃষ্টি। এই জন্য আপনারা ঘর থেকে কিন্তু ছাতা অবশ্যই ক্যারি করে নিয়ে যাবেন, নাহলে কিন্তু ওখানে গিয়ে কিনতে হবে। হোপ গ্ল্যানারির বাইরে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, এত বৃষ্টির মধ্যে একজন ভদ্রলোক, তার মনে হয় পা নেই, উনি ছাতা নিয়ে কিন্তু, মানে আমাদের এখানে হলে কি ভিক্ষা করতো, কিন্তু ওইখানে দেখুন ছাতা নিয়ে একটা ওয়েট মেশিন নিয়ে বসে আছে। একবারের জন্য কাউকে বলছে না বা কিছু, মানে ভিক্ষা চাইছে না।
আর কিছু বলছেও না। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা ওইখানে গিয়ে একটু ওয়েট করে তাকে একটু সাহায্য করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা তো ওয়েট যেহেতু জিম করি বলে জানি আমাদের কত ওয়েট আছে, কিন্তু তাও আমি ওখানে ওনাকে সাহায্য করার জন্য যা ইচ্ছা সেটাই দেবেন। ওনার কোনো ডিমান্ড নেই যে আপনি যা ইচ্ছা সেটা দিয়ে ওনাকে একটু সাহায্য করতে পারেন, কারণ এত বৃষ্টির মধ্যে দেখলাম উনি বাইরে বসে আছেন। সো দেখে ওটা আমার খুবই খারাপ লাগলো। আমাদের এখানে বলে দেখেছি মানে ভালো ভালো মানুষ সবাই হাত পেতে ভিক্ষা করে, কিন্তু ওখানে ওই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। এরপর আমরা ম্যালের দিকে এগিয়ে গেলাম। ম্যালের ওখানে তো সেরকম কিছুই দেখা গেল না, এত বৃষ্টি, প্রচুর পরিমাণে কুয়াশা। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, হঠাৎ করে দেখলাম প্রচুর কুয়াশা ভর্তি হয়ে গেল। আর ওখানে একটা পয়েন্ট আছে যেখান থেকে আপনি ভিউ খুব সুন্দর দেখতে পারবেন, কিন্তু আমরা গিয়েও খুব ভালো ভিউ দেখতে পারিনি, কারণ বাইরেটা প্রচুর পরিমাণে কুয়াশা ভর্তি ছিল। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। ম্যাল রোডে এখানে প্রচুর পরিমাণে টি স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনাদের ফ্যামিলির জন্য চা পাতা কিনে নিয়ে যেতে পারেন। খুব ভালো ভালো চা পাতা কিন্তু এখানে পাওয়া যায়। ফাইনালি ম্যাল রোড ঘুরে আমরা চলে গেছিলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো। সো আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।